এসআর রোমানা। পাগলি এক্সপ্লেইনার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2026-এর একদম নিউ চাইনিজ মডার্ন রোমান্স ওয়ার্ক প্লেস অ্যান্ড লাইফ ড্রামা। ড্রামার নাম শাইন অন মি। তো চলুন আর দেরি না করে ড্রামার সিনগুলো এক ঝলকে দেখে নিয়ে ড্রামাটি শুরু করা যাক। 不行了，为什么我永远在错过？你能不能接受跟我的？ তো এটা হচ্ছে শাইন অন মি ড্রামার দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট দেখে না থাকলে ডিসক্রিপশনে প্রথম পার্টের লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নিন কেমন। তো লিন নিজেকে সামলে নিয়ে নিশিগুয়াকে বলে, ঠিক আছে এখন থেকে আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। তো সিন চলে আসে একটু পরে। লিনের এক ডক্টর বন্ধু লিনকে টিজ করে বলে, কি ব্যাপার লিন, মেয়েটির প্রতি তোর দরদ একটু বেশি মনে হচ্ছে, কাহিনী কি? লিন কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তো লিন নিজের হাতে খাবার বানিয়ে ইয়ানজির মাধ্যমে নিশিগুয়ার কাছে পাঠায়। ইয়ানজি রুমে এসে নিশিগুয়াকে বলে, জানিস তোর বিপদের সময় লিন স্যার অনেক চিন্তিত ছিল। পড়ে যাওয়ার সময় তোকে বাঁচাতে গিয়ে স্যার পায়ে ভীষণ চোট পেয়েছে। অ্যাম্বুলেন্স ডাকা থেকে সবকিছু স্যার একাই সামলেছে। এখন থেকে তুই লিন স্যারের সাথে খুব ভালো ব্যবহার করিস কেমন, কারণ আমরা লিন স্যারকে যতটা খারাপ ভেবেছিলাম সে আসলে তেমন নয়। ইয়ানজির কথা শুনে নিশিগুয়ার মনে হয় তার লিনকে একটা ধন্যবাদ জানানো উচিত, তাই ফোনটা বের করে লিনকে ধন্যবাদ জানিয়ে মেসেজ দেয়। লিনও সাথে সাথে রিপ্লাই দেয় ও বলে, আমি কিছুক্ষণের মধ্যেই চেক আপ করতে আসছি। নিশিগুয়া কেবল আসতে মানা করবে সেই সময়ও পায় না, তার আগেই লিন সেখানে চলে আসে। লিন এসে প্রথমে নিশিগুয়ার দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, কারণ লিনের ফ্রেন্ডের চিৎকারের কারণে নিশিগুয়া পড়ে গিয়েছে। তারপর লিন আরো কয়েকদিন নিশিগুয়াকে হাসপাতালে বিশ্রামে থাকতে বলে। ঠিক তখনই লিনের ভাই সেন সেখানে আসে এবং লিনকে নিয়ে মজা করতে শুরু করে। সেন আড়ালে লিনকে বলে, আমি বুঝতে পারছি মেয়েটার প্রতি তোমার ভালোবাসা দিন দিন বেড়ে চলেছে, সেজন্যই তো সকাল বিকাল তাকে দেখতে আসছো, অথচ আমরা ডাকলে তোমার সময় হয় না। লিন কিছুটা বিব্রত হয়ে সেনকে টিস করা বন্ধ করতে বলে। এরপর লিন আবার রুমে ফিরে আসে, তবে এবার তার সাথে আরো কিছু ডক্টর আছে। লিন অনেক বড় একজন নিউরো সার্জন হওয়ায় বাকি ডাক্তাররা তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছে, কিন্তু এসব দেখে নিশিগুয়ার খুব খারাপ লাগে। নিশিগুয়া জানতো যে একটি দুর্ঘটনার কারণে লিন তার ডাক্তারের পেশন হারিয়ে ফেলেছে। নিশিগুয়ার মনে হচ্ছে লিন যেখানে এখন আর নিজে অপারেশন করতে পারছে না, সেখানে সবাই কেন তাকে সার্জারি নিয়ে প্রশ্ন করে হ্যারাস করছে। নিশিগুয়া অন্যমনস্ক হয়ে লেবুর খোসা ছাড়াচ্ছে আর একটি ব্যাডে কি যেন লিখতেছে। লিন সেটি দেখার সাথে সাথে বাকি ডক্টরকে নিয়ে বাহিরে চলে আসে এবং নিশিগুয়াকেও সাথে নিয়ে যায়। সিন কাট হলে দেখি নিশিগুয়া এই সমস্ত ঘটনা ইয়ানজির সাথে শেয়ার করছে। ইয়ানজি হাসতে হাসতে বলে, আমার তো মনে হয় স্যার তোকে মনে মনে পছন্দ করে, নয়তো তোর জন্য এত কিছু কেন করবে। নিশিগুয়া সরাসরি কিছু না বললেও মনে মনে স্বীকার করে নেয় যে লিন আসলে তার ভাবনার চেয়েও অনেক ভালো একজন মানুষ। সেদিন বিকেলে নিশিগুয়া যখন একা বসে গেম খেলছিল, ঠিক তখনই লিন আবারও তার রুমে এসে হাজির হয় এবং হাসি মুখে জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছো? হাসপাতালে নিশিগুয়া গেম খেলায় এতটাই মগ্ন ছিল যে লিন এসে তার জন্য অপেক্ষা করে চলে গেলেও সে টেরই পায় না। গেম শেষ হওয়ার পর নিশিগুয়ার খুব খারাপ লাগে। সে লিনকে কল দিয়ে দুঃখ প্রকাশ করে মেসেজ পাঠায়। লিন বুঝতে পারে নিশিগুয়া এখন অনেকটাই সুস্থ, তাই পরদিন সে নিশিগুয়ার জন্য কিছু অফিসের ফাইল নিয়ে আসে। লিন বলে, গেম খেলার চেয়ে বরং কাজে মন দাও। নিশিগুয়া যখন নিজেকে অসুস্থ দাবি করে বাঁচার চেষ্টা করতেছে, লিন নিশিগুয়ার ফোনটি হাতে নিয়ে বলে, তোমার গেমের এই লেভেলটা আমি পার করে দিচ্ছি, তুমি কাজ করো। কিন্তু গেমটি ছিল 2 হাত দিয়ে খেলার। লিন এক হাতে বেশি জোর পাচ্ছিল না বলে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। নিশিগুয়া বুঝতে পারে লিনের এক হাত ঠিক মতো কাজ করছে না বলেই সে গেম ওভার হয়ে যাচ্ছে। লিনের এই অসহায়ত্ব দেখে নিশিগুয়ার মনে খুব কষ্ট হয়। লিন শেষ পর্যন্ত লেভেলটা ক্রস করতে না পেরে ফোনটি ফিরিয়ে দিয়ে চলে যায়। বাহিরে নিশিগুয়ার সাথে লিনের ভাই সেনির দেখা হয়। নিশিগুয়া সেনিকে জিজ্ঞেস করে, লিন যখন আর ডাক্তারি করতে পারছে না তখন কেন সবাই তাকে বারবার সার্জারির বিষয়ে প্রশ্ন করে কষ্ট দেয়? সেনি উত্তরে বলে, তারা চাই লিন যেন এই রুট বাস্তবতাকে মেনে নিতে পারে এবং সবার সামনে নিজেকে প্রকাশ করতে শেখে। এরপর বাগানে গিয়ে নিশিগুয়া দেখে লিন কিছু বাচ্চার সাথে সেই গেমটি খেলছে। কয়েকদিন পর নিশিগুয়া নতুন একটি ট্যাব এনে লিনকে দেয়। এটি এমন একটি গেম যা এক হাতেই খেলা যায়। এবার লিন খুব ভালো খেলে এবং নিশিগুয়া তাকে উৎসাহিত করে। তো অবশেষে আজকে নিশিগুয়াকে ডিসচার্জ করে দেয়। লিন জেদ করে যে সে নিশিগুয়াকে বাড়িতে পৌঁছে দেবে। পথে বৃষ্টি শুরু হলে লিন চশমা পরে নেয়।
নিশুগুয়া তার চোখের সমস্যার কথা জানতে চাইলে লিন জানাই অ্যাক্সিডেন্টের সময় চোখেও সমস্যা হয়েছিল, তাই অন্ধকারে চশমা ব্যবহার করতে হয়। নিশুগুয়া তখন নিজের উপর বিরক্ত হয় যে কেন লিন পুরনো কথা মনে করিয়ে দিল। তবে লিন জানাই সে এখন সবকিছু মেনে নিয়েছে। নিশুগুয়াকে নামিয়ে দেওয়ার সময় সে লিনকে সাবধান করে দিয়ে বলে আমাদের দেখা হলেই অ্যাক্সিডেন্ট হয়, তাই সাবধানে যাবেন। নিশুগুয়া সুস্থ হয়ে অফিসে ফিরলে সবাই তাকে অভিনন্দন জানায় এবং লিনের আগ্রহে হালকা পাতলা একটা পার্টিরও আয়োজন হয়। বাড়ি ফেরার পথে নিশুগুয়া লিনকে জিজ্ঞেস করে, মিস্টার লিন, আগে কেন আপনি আমার উপর রেগে থাকতেন? লিন হাসি মুখে বলে, তুমি বড্ড ভুলোমনা এবং দায়িত্ব জ্ঞানহীন। নিশুগুয়া কথাটির মানে ঠিকমতো বুঝতে পারে না। লিন বলে, অফিসের বাহিরে আমাকে মিস্টার লিন না বলে লিন হুইসেন বলে ডাকবে। এরপর লিন নিশুগুয়াকে একটি ওষুধ এবং একটি বিয়ের কার্ড দেয়। যে বন্ধুর চিৎকারের কারণে নিশুগুয়া পড়ে গিয়েছিল, এটি ছিল সেই বন্ধুর বিয়ের দাওয়াত। রুমে ফিরে নিশুগুয়া এবং ইয়ানজি কার্ডটি নিয়ে আলোচনা করে। ইয়ানজির মনে হয় লিন হয়তো নিজেই কার্ডে নিশুগুয়ার নাম লিখেছে যাতে সে বিয়েতে যায়। বিয়ের তারিখ ছিল সামনের মাসের 1 তারিখ। ঠিক তখনই নিশুগুয়ার পুরনো এক কলেজ ফ্রেন্ডের ফোন আসে। তার বিয়ে আবার সামনের মাসের 2 তারিখ। নিশুগুয়া বন্ধুর বিয়েতে যেতে চায়। এদিকে নিশুগুয়া লিনকেও বলে 1 তারিখ এসে সেখানেও লিনের সঙ্গে যাবে। নতুন বছর শুরু হওয়ার দিনে নিশুগুয়ার বেশ জলদি ঘুম ভেঙে যায়। কিন্তু বাহিরে প্রচণ্ড শীত পড়ায় সে বিপাকে পড়ে যায়, কারণ বিয়েতে পরার মতো ভালো কোনো পোশাক নেই, আবার কেনাকাটা করার সময়ও নেই। উপায় না পেয়ে সে সাধারণ একটি জামার উপর তার পুরনো কলেজের সোয়েটার পরেই লিনের সাথে দেখা করতে যায়। লিন তাকে এই অবস্থায় দেখে বেশ অবাক হয়। নিশুগুয়া আমতানামতা করে বলে, সমস্যা নেই, আমি পরে এটি খুলে ফেলবো। কিন্তু লিন বলে, আমরা কোনো ওয়ার্ক প্লেসে যাচ্ছি না, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। লিন নিশুগুয়াকে নিয়ে তার পরিচিত একটি দামি শপিং মলে যায়। সেখানে সবাই তাদের দুজনকে ভুল করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতে শুরু করে। লিন তখন নিশুগুয়াকে ফিস করে বলে, আমরা যদি এখানে কাপল হওয়ার অভিনয় করি তবে 30% ছাড় পাবো। স্যারের কথা শুনে নিশুগুয়া রাজি হয়ে যায় এবং তারা অভিনয় করতে থাকে। আজ আমি যে অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই তা পিএইচজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও স্কোর অনুমান করে সহজেই টাকা আয় করতে পারবেন। সেই সাথে আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার পাওয়ার সুযোগ আছে। এখানে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি অনেক আকর্ষণীয় গেম পাবেন, যা খেলে সহজেই আয় করা সম্ভব। অ্যাকাউন্ট করার সময় আমার প্রচার নাম্বার PEXP123 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করুন এবং আমার প্রচার নাম্বার ব্যবহার করে নগদ পুরস্কার জেতার সুযোগ নিন। নিশুগুয়া সেখানে অনেকগুলো ড্রেস ট্রায়াল দেয়। লিনের কাছে প্রতিটি ড্রেসেই তাকে অপূর্ব লাগছিল, তাই লিন সবগুলো ড্রেসই কিনে ফেলার সিদ্ধান্ত নেয়। লিন যেহেতু নিশুগুয়ার বস এবং তাকে পছন্দও করে, তাই সে কোনোভাবেই নিশুগুয়াকে বিল দিতে দেয় না। মজার ব্যাপার হলো তারা শেষ পর্যন্ত 30% নয় বরং 50% ছাড় পায়। তো কেনাকাটা শেষে তারা বিয়ে বাড়িতে পৌঁছায়। কিন্তু কনে নিশুগুয়াকে দেখে বেশ অবাক হয়, কারণ সে তো তাকে দাওয়াতই করেনি। আসলে লিন নিজে নিশুগুয়াকে নিয়ে এসেছে। লিনের বান্ধবী মানে কনে লিনের চোখের ভাষা দেখে কাহিনী বুঝতে পারে। নিশুগুয়া কিছুটা সন্দেহ হলেও লিন সেটা সামলে নেয়। সেখানে লিনের এক প্রাক্তন শিক্ষকের সাথে দেখা হয়, যিনি তাকে সার্জারির বিষয়ে অনেক কিছু শিখিয়েছেন। শিক্ষক লিনের হাতের বর্তমান অবস্থা জানতে চাইলে লিন বলে, সমস্যা নেই, আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। তো এরপর বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করে। তো বিয়ে শেষ হতে হতে রাত হয়ে যায়। লিন নিশুগুয়াকে বলে, আমাদের আবার সানজু শহরে ফিরে যেতে হবে, তাই দ্রুত বের হওয়া দরকার। লিন নিশুগুয়াকে এক জায়গায় অপেক্ষা করতে বলে তার গাড়িটি আনতে যায়। এই সময় নিশুগুয়ার সেখানে তার পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়। সবাই এখানে বিয়েতে এসেছিল। বান্ধবীরা নিশুগুয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? তুই না বিদেশে গিয়েছিলি? নিশুগুয়া বলে, 2 মাসের জন্য ঘুরতে গিয়েছিলাম। তো রং ক্যাম্পাস লাইফের পুরনো ঘটনার জন্য নিশুগুয়ার কাছে ক্ষমা চাই, কিন্তু ক্ষমার আড়ালে সে আবারও জংশুকে নিয়ে দম্ভ করতে থাকে, যা নিশুগুয়ার খারাপ লাগে। ঠিক সেই অস্বস্তিকর মুহূর্তে লিন সেখানে হাজির হয়। লিনকে দেখা মাত্র নিশুগুয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। লিন পরিস্থিতির গুরুত্ব বুঝে সবার সামনে নিশুগুয়ার হাত শক্ত করে ধরে এবং নিজের পরিচয় দেয়। সবাই লিনকে নিশুগুয়ার বয়ফ্রেন্ড ভেবে নেয় এবং লিনও সেই সুযোগে দারুণ অভিনয় করে সবার সামনে থেকে নিশুগুয়াকে নিয়ে চলে আসে। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার পর নিশুগুয়ার একটু মন খারাপ থাকে। লিন সেটা বুঝতে পারে ও মন ভালো করার জন্য একটি পার্কে নিয়ে যায়। সেখানে অনেক ধরনের ওয়ার্ম আপ গেম ছিল। লিন আর নিশুগুয়া দুজনেই সেই খেলাগুলোতে মেতে ওঠে। আসলে লিন চাচ্ছিল নিশুগুয়া যেন তার পুরনো বিষাদ ভুলে একটু হাসি মুখে থাকে। এরপর লিন তাকে নিয়ে মুভি দেখতে যায়। মুভি চলাকালীন ক্লান্ত নিশুগুয়া লিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লিন একা মুভি দেখছিল আর মাঝে মধ্যে নিশুগুয়ার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করছিল। লিন অনুভব করে যে সে নিশুগুয়াকে মনে হয় ভালোবেসে ফেলেছে,
কিন্তু সে দ্বিধায় ছিল যে এই মুহূর্তে তার মনের কথা জানানো ঠিক হবে কিনা। বেশ কিছুক্ষণ পর নিশিগুয়ার ঘুম ভাঙলে সে খুব লজ্জিত হয়। লিনের হাতে ব্যথা হয়ে গেলেও নিশিগুয়াকে এক মুহূর্তের জন্য জাগায়নি। মুভি দেখা শেষে লিন নিশিগুয়াকে একটি চমৎকার রেস্টুরেন্টে ডিনারের জন্য নিয়ে যায়। সেখানে লিন খুব সাধারণভাবে কথা বলছিল যাতে নিশিগুয়া সহজ বোধ করে, কিন্তু লিন জানতো নিশিগুয়ার মনে এখনও জংশুর প্রতি কিছুটা দুর্বলতা আছে, তাই সে ইচ্ছে করেই ভার্সিটির পুরনো আলাপগুলো এড়িয়ে যায়। দিনের শেষে লিন নিশিগুয়াকে হোটেলে পৌঁছে দেয় এবং নিজে তার বাড়িতে চলে যায়। আর এভাবেই একটা একটা করে দিন যায় আর লিন আর নিশিগুয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অন্যদিকে জংশুকে দেখি সে তার এক সহকর্মীর সাথে ডিনার করতেছে আর নিশিগুয়াকে নিয়েই কথা বলতেছে। জংশুর কথা শুনে আমরা বুঝতে পারি নিশিগুয়া আগে জংশুকে পাওয়ার জন্য কত কিছু করেছিল আর এখন সে পুরোপুরি মুভ অন করে নিয়েছে। এটা ভেবে জংশু ভীষণ আফসোস করতেছে আর বোঝা যায় এতে জংশুর মনে এক প্রকার ঈর্ষা তৈরি হয়েছে। সিন চলে আসে পরের দিন সকালে লিন নিশিগুয়াকে কল দিয়ে মজার ছলে বলে, হোটেলে 2টো ব্রেকফাস্ট ফ্রি আছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। এরপর তারা দুজনে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। আজ নিশিগুয়ার বন্ধুর বিয়ে। লিন এই অনুষ্ঠানের জন্য বেশ শার্প বা পরিপাটি হয়ে এসেছে। নিশিগুয়া দেখে তো অবাক। বিয়ে বাড়িতে পৌঁছে তারা দেখতে পায় রং এবং জংশু সেখানে বড় দায়িত্ব পালন করছে। নিশিগুয়াকে দেখে তার বন্ধু ভীষণ খুশি হয়ে বলে, তোকে আজ এত সুন্দর লাগছে যে লোকে আমার বদলে তোর দিকেই তাকিয়ে থাকবে। বন্ধুটি নিশিগুয়ার জন্য খুব আনন্দিত ছিল, কারণ নিশিগুয়া অবশেষে লিনের মতো একজন মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। লিন আর নিশিগুয়া এমনভাবে সবার সাথে মিশছিল যেন তাদের দীর্ঘদিনের গভীর সম্পর্ক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সবাই যখন একত্রিত হয় তখন রং এসে লিনকে খোঁচা দিতে শুরু করে। সে লিনকে বলে, মিস্টার লিন, আপনি তো আগে শেনওয়ান গ্রুপে ছিলেন, এখন সানজু শহরে বদলি হওয়াটা আপনার প্রমোশন নাকি ডিমোশন? রং আসলে নিজেকে অনেক বড় কোম্পানির কর্মী হিসেবে জাহির করে নিশিগুয়াকে ছোট করতে চাইতেছে। নিশিগুয়া এবার আর চুপ থাকে না। সে এবার রংকে মনে করিয়ে দেয় যে তারা যে কোম্পানিতে চাকরি করছে সেটি আসলে লিন এবং নিশিগুয়ার পরিবারেরই তৈরি করা। তাই সে কোন পোস্টে চাকরি করলো তাতে কিছু যায় আসে না, কারণ তাদের ফ্যামিলি ব্যাকআপ অনেক বেশি শক্তিশালী। নিশিগুয়ার এই সাহসী উত্তর শুনে লিন বেশ অবাক এবং খুশি হয়। সে চুপি চুপি নিশিগুয়াকে বলে, উত্তরটা কিন্তু দারুণ হয়েছে, আমি কল্পনাও করিনি তুমি এভাবে শোটা জমিয়ে দেবে। এরই মধ্যে জংশু সেখানে আসে, কিন্তু তার হাবভাব কারো কাছেই ভালো লাগে না। তো সবাই পানীয় নিয়ে চেয়ার্স করতে যাচ্ছে, এমন সময় জংশু ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নিশিগুয়ার ড্রেসের উপর ড্রিঙ্কস ফেলে দেয়। নিশিগুয়ার ড্রেস পরিষ্কার করার জন্য ভেতরে গেলে জংশু সেখানে গিয়ে নিশিগুয়াকে একা পেয়ে কথা বলতে থাকে। জংশু নিশিগুয়াকে তার পুরনো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে বলে, কেউ একজন আমাকে কথা দিয়েছিল যে আমাকে জয় না করা পর্যন্ত সে আমাকে ভালোবেসে যাবে। মানুষের প্রতিজ্ঞা কি এতই ঠুনকো যে এত সহজে ভেঙে যায়? নিশিগুয়া বলে, হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু তখন আমার বয়স কম ছিল, ইমোশন আলাদা ছিল। একটা মানুষের ফিলিংস সবসময় এক থাকবে এটা তুমি ভাবলে কি করে? জংশু তখন নিজেকে ভিকটিম সাজিয়ে বলে, তার মানে আমি সেই পুরনো নিশিগুয়াকে হারিয়ে ফেলেছি? বাইরে ভাই, জংশুর এই ন্যাকামি আর গ্যাস লাইটিং দেখে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। যখন নিশিগুয়া তাকে বারবার প্রপোজ করেছিল তখন সে পাত্তাই দেয়নি, আর এখন নিশিগুয়া মুভ অন করেছে দেখে সে পুরনো কাসুন্দি ঘাটতে এসেছে। তো নিশিগুয়া বসে কাজ করতেছে, তখন লিনও সেখানে আসে। লিন নিশিগুয়াকে সরাসরি বলে, আমি জানি না তোমাকে কিভাবে বলবো, কিন্তু তোমাকে মনের কথা বলার এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। নিশিগুয়া, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। লিনের এই কথার মানে দাঁড়াই সে পরোক্ষভাবে নিশিগুয়ার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে দিল। লিন নিশিগুয়ার জন্য কিছু নতুন জামা কাপড়ও সাথে করে নিয়ে এসেছে। সে নিশিগুয়াকে ড্রেসটা চেঞ্জ করে আসতে বলে। নিশিগুয়া যখন নতুন ড্রেস পরে সবার সামনে আসে তখন আশেপাশে সবাই লিনের অনেক প্রশংসা করতে থাকে। তারা বলাবলি করে লিনের মতো কেয়ারিং বয়ফ্রেন্ড খুব কমই দেখা যায় যে কিনা নিজের গাড়িতে গার্লফ্রেন্ডের জন্য এক্সট্রা ড্রেস পর্যন্ত রাখে। এরপর নিশিগুয়া লিনকে জানায় যে আগামীকাল থেকে তাকে আবার কাজে ফিরতে হবে, তাই আজই এখান থেকে ফিরতে হবে। ফেরার পথে লিন নিশিগুয়াকে কিছু সিরিয়াস কথা বলতে চায়। লিন বলে, নিশিগুয়া, তুমি হয়তো এতদিনে বুঝে গেছো যে আমি তোমাকে পছন্দ করি এবং এতদিন ধরে তোমাকেই ফলো করছি। নিশিগুয়া তখন চুপ করে থাকে। লিন তাকে আশ্বস্ত করে বলে, আমি জানি তুমি এখন হয়তো কিছুটা বিভ্রান্ত বা কনফিউজড, কিন্তু বিশ্বাস করো আমি তোমার উপর জোর করতে চাই না বা তোমার সিদ্ধান্তের উপর কোনো প্রভাব ফেলতে চাই না। তুমি যতক্ষণ খুশি সময় নিতে পারো, ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম আজকের এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ফিলিংসটা তোমাকে জানাতে। লিন তখন নিশিগুয়াকে 2 বছর আগের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো নিশিগুয়ার সেই ঘটনার কথা একদমই মনে নেই। আসলে 2 বছর আগে লিন যখন নিশিগুয়ার সাথে দেখা করার জন্য ছুটে যাচ্ছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিনের মনে আজও এই কষ্টটা রয়ে গেছে যে নিশিগুয়া কেন তাকে বা সেই ঘটনাটিকে চিনতে পারছে না। তাদের মধ্যে নিশ্চয়ই কোনো বড় ভুল বোঝাবুঝি আছে। লিন সবসময় বিশ্বাস করতো যে নিশিগুয়াই তাকে প্রথম ভালোবেসেছিল, কিন্তু এখন নিশিগুয়ার ভুলে যাওয়াটা লিনকে কষ্ট দিলেও লিন সেটা বুঝতে দেয় না।
লিন নিজের কষ্ট সাইডে রেখে নিশুগাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে, তোমার মনে না থাকলেও সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি এখনই আমাকে মেনে নিতে পারছো না বলে খারাপ লাগার কিছু নেই। আমার ভালোবাসা আমার কাছে আর তোমার অনুভূতি তোমার কাছে। আমি তোমার বস বলে তুমি আমার সামনে কোনো অস্বস্তি বা অকওয়ার্ড ফিল করো, সেটা আমি একদমই চাই না। লিনের কথাই বোঝা যায় সে নিশুগাকে কত সম্মান করে। অন্যদিকে আমরা রংরং আর জুয়াংশুকে দেখতে পাই। রংরং অনেকক্ষণ ধরে জুয়াংশুর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু জুয়াংশু তাকে পাত্তাই দিচ্ছে না। শেষে ধৈর্য হারিয়ে রংরং বলে ওঠে, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি সবসময় তোমাকেই আমার জীবনসঙ্গী হিসেবে ভেবে এসেছি, আর তুমি ইদানিং আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি কি সত্যিই নিশুগাকে ভালোবাসো, নাকি নিশুগার পরিবার অনেক ধনী বলে তুমি তার প্রতি দুর্বল? সত্যি করে বলো তো। রংরং আবেগী হয়ে আরও বলে, নিশুগাকে চাইলেই তুমি ভালোবাসতে পারো, কিন্তু মনে রেখো তোমার প্রতি আমার ফিলিংস কখনোই বদলাবে না। জংশু, তুমি কি সত্যিই আমার সাথে থাকতে চাও না? রংরঙের কথাই জংশু কি উত্তর দিবে তা নিয়ে একটা টান টান উত্তেজনা তৈরি হয়। জংশু এবার রংরঙের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে একটা প্রশ্ন করে, রংরং, আমার তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করার আছে। সেদিন নিশুগা যখন আমার ব্যাপারে তোমার কাছে জানতে চেয়েছিল, তুমি তাকে ঠিক কি উত্তর দিয়েছিলে? রংরং বলে ওঠে, হঠাৎ এটা কেন বলতেছো? জংশু সরাসরি বলে, কারণ আমার মনে হচ্ছে আমার প্রতি তোমার যেটা আছে সেটা ভালোবাসা নয়, বরং এক ধরনের অবসেশন বা জেদ। তুমি আসলে আমাকে ভালোবাসোনি, বরং নিশুগা আমাকে পছন্দ করতে বলে তুমি তাকে ঘৃণা করতে। তুমি সবসময় পরোক্ষভাবে নিশুগাকে শত্রু ভেবে তার ক্ষতি করার চেষ্টা করেছো। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রংরং কিভাবে দিনের পর দিন মিথ্যা বলে এসেছে। নিশুগা যখন জিজ্ঞেস করেছিল সে জংশুকে চেনে কিনা, রংরং বলেছিল, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ঠিকই, কিন্তু তুমি ভুল মানুষের কাছে এসেছো। এমনকি রংরং তার বান্ধবী শিলাংকেও বলেছিল যে জুয়াংশু নিশুগার মতো বড় লোকদের সাথে মিশতেই পারে, কিন্তু সে আমাকে যে নজরে দেখে নিশুগাকে কখনোই সেই নজরে দেখবে না। জংশু এবার রংরঙের সব চক্রান্ত একের পর এক ফাঁস করতে থাকে। সেই বলে, আমি জানি তুমি সবসময় আমার চোখে নিশুগাকে খারাপ বানানোর চেষ্টা করেছ। আমার প্রতি তোমার ভালোবাসা যদি সত্যি হতো তবে তুমি এই নোংরা খেলা খেলতে না। আমার সিনিয়র যখন ডরমিটরিতে কল দিয়েছিল, তুমি মিথ্যা বলেছিলে যে নিশুগা হিংসা করে কল রিসিভ করেও আমাকে জানায়নি, অথচ নিশুগা সেই কলের ব্যাপারে কিছুই জানতো না। তোমার এই মিথ্যার কারণে আমি সবার সামনে নিশুগাকে অপমান করেছিলাম। জংশু আরও বলে, শুধু তাই নয়, তুমি আমার ছোট ভাইকেও ব্যবহার করেছ। তুমি তাকে বলতে নিশুগাকে নিয়ে ভার্সিটিতে খারাপ কথা রটছে, যাতে সে আমার কান ভারী করতে পারে। এমনকি আমার মায়ের সার্জারির সময় নিশুগা যখন টাকা দিয়ে হেল্প করলো, তুমি আমার ভাইকে দিয়ে বলালে নিশুগা নাকি সেই টাকার কথা সবাইকে বলে বেড়াচ্ছে, অথচ নিশুগা নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, আর তুমি দিনের পর দিন আমার মনে তার বিরুদ্ধে বিষ ঢুকিয়েছ। অবশেষে জংশু তার ভুল বুঝতে পারে। তো জংশু রংরঙের সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে। জংশু আজ বুঝতে পারছে নিশুগা কখনোই তার খারাপ চায়নি, বরং নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছে। অন্যদিকে নিশুগার অবস্থা কাহিল। তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সে স্বপ্নেও দেখছে যে তার ভাইয়ের সাথে লিনকে নিয়ে কথা বলছে। আসলে ঘটনা হলো, তাদের বাড়িতে এক আত্মীয় আন্টি এসেছিল। সেই আন্টি নিশুগার মাকে বলছিল, নিশুগা তো অনেক বড় হয়েছে, এখন তো ওর বিয়ে দেওয়া দরকার। ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? যদি না থাকে তবে এখনই সময় একটা সুন্দর ছেলে খুঁজে নেওয়ার, পরে কিন্তু কোনো ছেলে পাওয়া যাবে না। নিশুগার মা নিশুগাকে বলে, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তোমার যদি কাউকে ভালো লাগে তবে অবশ্যই তাকে আমার কাছে নিয়ে আসবে। এই বিয়ের কথাবার্তা থেকে বাঁচতে নিশুগা তার দাদির সাথে দেখা করতে গ্রামের বাড়িতে চলে আসে। নিশুগার বাবা মায়ের সেপারেশন হয়ে গেলেও সে তার দাদির সাথে সম্পর্ক ঠিক রেখেছে, কিন্তু বিপত্তি বাধে সেখানেও। দাদিও নাতনিকে কাছে পেয়ে সেই একই কথা বলে, কাউকে পছন্দ আছে কিনা। দাদির কথা শুনে নিশুগার আবারও লিনের কথা মনে পড়ে যায়, কিন্তু চারপাশ থেকে বিয়ের এই চাপে সে বিরক্ত হয়ে ওঠে। সে বিরক্তি প্রকাশ করে বলে, সবাই কেন আমাকে নিয়ে পড়েছে বুঝলাম না, আমার কি বয়স খুব বেড়ে গেছে নাকি যে এখনই বিয়ে করতে হবে? এই বলে নিশুগা সেখান থেকে উঠে চলে যায়। তো সিন চলে আসে পরের দিনে। লিনের মা সুইজারল্যান্ড থেকে কল করে জানায় যে এই নতুন বছরে তিনি দেশে ফিরছেন এবং বেইজিংয়ে সময় কাটাবেন। এখানে বলে রাখি, লিন যখন খুব ছোট ছিল তখন তার বাবা মারা যায়। তার মা সম্প্রতি আবার বিয়ে করেছে এবং বর্তমানে সুইজারল্যান্ডেই থাকে। এবার তার মা এবং নতুন সৎ বাবা দুজনেই আসছে। মায়ের কথা শুনে লিন খুশি হয়ে এবারের ছুটিটা সে মায়ের সাথেই বেইজিংয়ে কাটানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিশুগা তার পরিবারকে জানায় এবারের ছুটিতে সে পরিবারের সবাইকে নিয়ে চাংবাই মাউন্টেনে ঘুরতে যাবে। এরপর নিশুগা দাদির বাড়ি থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসে। পরদিন অফিসে ফিরে সবার সাথে দেখা হয় এবং নিশুগা বেশ ভালো সময় কাটায়। কিন্তু তাদের প্ল্যান্টেশন এরিয়াতে প্রচুর তুষারপাত এবং বরফ জমেছিল।
তাই অফিসের সবাইকে সেখানে বরফ পরিষ্কার করতে যেতে হয়। আর সেখানে এতদিন পর নিশুগার সাথে লিনের আবার দেখা হয়। লিনের সেই প্রপোজালের পর এটাই তাদের প্রথম দেখা, তাই নিশুগা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। লিনকে দেখলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লিন তো তার বস, তাকে কি আর সবসময় এড়িয়ে চলা যায়? লিন বারবার নিশুগার সাথে কথা বলার জন্য নিশুগার সামনে আসছে, কিন্তু নিশুগা লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, কোনোভাবেই লিনকে কথা বলার সুযোগ দিচ্ছে না। মিটিং চলাকালীন লিন ঘোষণা করে যে অফিসের ক্যাফেটেরিয়ার খাবার মান ভালো না, তাই সে নতুন করে ক্যাফেটেরিয়া সংস্কারও উদ্বোধন করতে চায়। আসলে লিন এসব করছে পরোক্ষভাবে নিশুগার সুবিধার কথা ভেবেই। এদিকে নিশুগা যখন তার কলিগ ইঞ্জির সাথে কথা বলছিল, ইঞ্জি নিশুগাকে দেখে সন্দেহ করে। সে বলে, তোমাকে আজ বেশ অন্যরকম লাগছে, সত্যি করে বলো তো মনে মনে কি চলছে? কেউ কি তোমাকে প্রপোজ করছে নাকি? নিশুগা অবাক হয়ে জানতে চাই, সত্যি? এরপর সেন সেই ডক্টর যে লিনের আগের হাসপাতালে কাজ করতে এবং লিনের সিনিয়র, সে নিশুগাকে কল করে দেখা করতে বলে। নিশুগা সেখানে গেলে দেখে লিনও সেখানে এসেছে। সম্ভবত লিনই সেন কে কিছু একটা বলছিল পরিস্থিতি ঠিক করার জন্য। মজার ব্যাপার হলো লিন সেখানে গিয়ে বেঁচে যাওয়া খাবারগুলোই খেতে শুরু করে। নিশুগা নতুন খাবার অর্ডার করতে চাইলে লিন বারণ করে দেয়। খাওয়া শেষে নিশুগা বিল দিতে গেলে লিন নিজেই বিল মিটিয়ে দেয়। এরপর লিন নিশুগাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমাকে এত অ্যাভয়েড করছো কেন? সেদিন মনের কথা জানিয়েছিলাম বলে কি এত দূরত্ব? তাহলে তো তোমাকে না জানানোই ভালো ছিল। লিনের কথায় নিশুগা থমকে যায়। নিশুগা আবেগজড়িত কণ্ঠে বলে, যদি জংশুর আগে জীবনে প্রথম আপনার সাথে আমার দেখা হতো। নিশুগার এই কথায় লিন খুশি হয়, মনে মনে ভাবে আমাদের তো আসলেই প্রথম দেখা হয়েছিল। কিন্তু যেহেতু নিশুগার স্মৃতিশক্তি ফিরে আসেনি, তাই লিন সেটা নিয়ে আর কথা বলে না। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের জানিয়ে রাখি, যেটা আগে বলা হয়নি। একদিন লিন তার এক বান্ধবীর বিয়েতে নিশুগাকে নিয়ে গিয়েছিল না, সেখানে বর কনেকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের প্রথম দেখা কবে। এরপর লিনকে মজা করে জিজ্ঞেস করা হয় তার কি মনে আছে তার হবু স্ত্রীর সাথে তার কবে দেখা হয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে লিন একদম দিন তারিখ সময় সব বলে দেয়। সে নিশুগার দিকে তাকিয়ে বলেছিল 15ই জানুয়ারি ঠিক সন্ধ্যা 7:28। যদিও নিশুগা তখন বুঝতে পারেনি যে লিন তার কথাই বলছে। নিশুগা ভেবেছে লিনের মনে হয়তো অন্য কেউ আছে, যার সাথে অতীতেও ওই সময়ে দেখা হয়েছিল। নিশুগার এই ভুল ধারণাটা আজও কিন্তু ভাঙেনি। তো লিন নিশুগাকে তাদের একটি কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায়। সেখানে একটি জায়গা ফাঁকা আছে। লিন নিশুগার কাছে সাজেশন চায় যে এই খালি জায়গায় কি করা যেতে পারে। নিশুগা বুদ্ধি দেয়, যেহেতু আমরা ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজ করি, তাই এখানে একটা পিভি গার্ডেন মানে সোলার বা পরিবেশ বান্ধব বাগান করলে দারুণ হবে। দিনের আইডিয়াটা খুব পছন্দ হয় এবং সে সাথে সাথে এই প্রজেক্টের দায়িত্ব নিশুগাকে দিয়ে দেয়। নিশুগা উৎসাহ নিয়ে কাজ শুরু করে, সবার সাথে কথা বলে কাগজপত্র রেডি করতে থাকে। কিন্তু কাজটা সে যতটা সহজ ভেবেছিল, বাস্তবে সেটা তার চেয়েও অনেক বেশি কঠিন ছিল। সবশেষে অফিসের সবাই একসঙ্গে হয় এবং ঘোষণা করা হয় যে আগামীকাল নতুন ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হবে এবং খাবারের মেনু ভোটিং হবে। সবাই উৎসাহের সাথে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সিন চলে আসে পরের দিনে। দেখা যায় ক্যাফেটেরিয়াটা একদম নতুন করে সাজানো হয়েছে, টেবিলগুলোও সুন্দর করে গুছিয়ে রাখা। তো অফিসের সব স্টাফরা সেখানে জড়ো হয়েছে। লিনও সেখানে চলে আসে খাবার টেস্ট করার জন্য। সে বস হওয়া সত্ত্বেও একদম সাধারণ স্টাফদের সাথে মিশে খাবার টেস্ট করতে শুরু করে। তো এরপর ভোটিং শুরু হলে লিন নিশুগাকে মজা করে বলে, নিশুগা তুমি যে খাবারে ভোট দিয়েছো সেটা শিওর হেরে যাবে, কারণ তোমার টেস্ট বা পছন্দ বাকিদের খুব একটা পছন্দ না। শেষমেশ তাই হয়, নিশুগার চয়েস হেরে যায় আর লিন যেটাতে ভোট দিয়েছিল সেটাই জিতে যায়। তো ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে নিশুগা লিনকে তার প্রজেক্টের আপডেট দেয়। তখন লিন নিশুগাকে বলে, আমাদের একটা বিজনেস ট্রিপে যেতে হবে আর আমি চাই তুমিও আমার সাথে চলো। এদিকে এই খবরটা অফিসে জানাজানি হলে ইয়ানজি নিশুগাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করে, সত্যি করে বলতো তোর আর লিনের মাঝে কি চলতেছে? তখন নিশুগা স্বীকার করে যে লিন তাকে পছন্দ করে। সিন চলে আসে রাতে। লিন নিশুগাকে টেক্সট করে মনে করিয়ে দেয়, কালকে কিন্তু আমাদের ট্রিপ ভুলে যেও না যেন। নিশুগা বলে, আপনি অফিসে যেভাবে আমাকে ফলো করতেছেন ইয়ানজি কিন্তু সন্দেহ করতেছে, বাকিরাও হয়তো বুঝে যাবে, তাই আমাদের একটু সাবধানে থাকা উচিত। সিন চলে আসে পরের দিনে। 4 জন মিলে ট্রিপের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নিশুগার হাইট ফোবিয়া থাকায় প্লেনে সে বেশ ভয় পায়, কিন্তু লিন পুরোটার সময় তার খেয়াল রাখে। তো গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায় লিন নিজেই সবার হোটেল বুকিং থেকে শুরু করে সব ব্যবস্থা করে ফেলেছে। আর নিশুগা তার এক ফিমেল কলিগ বা আপুর সাথে রুম শেয়ার করে। তো হোটেলে রেস্টে নেওয়ার সময় নিশুগা লিনকে ফোন করে বলে, বস আমি একটা ফোন কিনতে চাই, আপনি কি একটু সময় দিতে পারবেন আমার সাথে যাওয়ার জন্য? এরপর নিশুগা তার রুমমেট আপুকে কেনাকাটা আছে বলে মিথ্যা অজুহাত দিয়ে বেরিয়ে পড়ে। লবিতে এসে নিশুগা তো অবাক, দেখে লিন আগে থেকেই তার জন্য অপেক্ষা করতেছে। বাবা যায়। তো তারা একটা ভিভো ফোনের শোরুমে আসে। গল্পের টাইমলাইন অনুযায়ী তখন 2011 থেকে 2012 সাল চলতেছে, তাই তখনকার ছোটোখাটো এক ক্যামেরার ফোনই নিশুগা পছন্দ করে কিনে ফেলে।
লিনও বলে ফোনটা সুন্দর, এবার উইচ্যাটটা ডাউনলোড করে নাও। আর এখান থেকেই দুজনের উইচ্যাট চ্যাটিং শুরু হয়। শপিং শেষে রুমে ফিরলে নিশুগার সেই রুমমেট কলিগ সাবধান করে দেয়। সে বলে, নিশুগা আমি তোমার বড় বোনের মতো করে বলতেছি, তোমাকে আর লিনকে দেখলেই বোঝা যায় তোমাদের মধ্যে কিছু একটা চলতেছে, কিন্তু এটা যেহেতু অফিস রোমান্স তাই একটু সাবধানে থাকো, নইলে চারপাশের মানুষ নানা কথা ছড়াবে যা তোমার জন্য খারাপ হতে পারে। নিশুগা কথাটা সিরিয়াসলি নেয়। সিন চলে আসে পরের দিন সকালে। নাস্তার টেবিলে লিন বলে, তোমরা দুজন প্লেনে ফিরে যাও, নিশুগা প্লেন জার্নিতে ভয় পায়, তাই আমি ওকে নিয়ে ট্রেনে ফিরবো। এটা শুনে নিশুগা আরও অস্বস্তিতে পড়ে যায়। বাকিরা চলে গেলে সে লিনকে বলে, আপনি ওদের আগে পাঠিয়ে দিয়ে তো সন্দেহটা আরও বাড়িয়ে দিলেন। আমার কলিগ তো কালই আমাকে বলতেছিল আমাদের ব্যাপারটা নাকি খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। ফেরার পথে লিন নিশুগাকে নিয়ে একটা দোকানে ঢুকে ফোনের কভার কেনার জন্য। নিশুগা যেই কভারটা পছন্দ করে লিনও ঠিক সেম ডিজাইনের একটা কভার নেয়। নিশুগা অবাক হয়ে বলে, আপনি এটা ইউজ করবেন? লিন মুচকি এসে বলে, অন্তত একদিনের জন্য তো করাই যায়। এরপর তারা একটা পিভি গার্ডেন বা নার্সারিতে যায়। সেখানে নিশুগা লিনের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, আমার কয়েকটা ছবি তুলে দিন তো। দোকানের এক কর্মচারী এটা দেখে অবাক হয়ে বলে, উনি আপনার বস না? আপনি বসকে দিয়ে ছবি তোলাচ্ছেন? নিশুগা তখন স্মার্টলি উত্তর দেয়, আমি যে প্রজেক্টের জন্য এখানে এসেছি সেই প্রজেক্টের বস আমি, তাই উনি এখন আমার অ্যাসিস্ট্যান্ট। লিনও ব্যাপারটা বেশ এনজয় করে। এরপর লিন নিশুগাকে নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে যায়। তারা টেবিলের উপর দুজনের ফোন পাশাপাশি রাখে, যেন একদম পারফেক্ট কাপল। খাওয়ার পর রাস্তায় লিন নিশুগার পার্সোনাল ফটোগ্রাফার হয়ে অনেকগুলো ছবি তুলে দেয়। পথচারীরাও এই কিউট কাপলকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। দিন শেষে লিন নিশুগাকে তার রুমের দরজা পর্যন্ত পৌঁছে দেয় এবং তার কেনাকাটার ব্যাগগুলোও দিয়ে যায়। রুমে ঢুকে নিশুগা ফিল করে তার হার্টবিট বেড়ে যায়। সে মনে মনে ভাবে, তবে কি আমি ফাইনালি জুয়াংশুকে ভুলতে শুরু করেছি? আসলে লিনের মতো এমন কেয়ারিং মানুষ পাশে থাকলে জুয়াংশুর মতো স্বার্থপর কাউকে ভুলে যাওয়া মোটেও কঠিন কিছু না। সিন চলে আসে পরের দিন সকালে। লিন নিশুগাকে টেক্সট করে জানায় তাদের বের হওয়ার টাইম হয়ে গেছে। তারা অফিসের কলিগদের জন্য কিছু লোকাল খাবার বা সুভেনির কিনে রওনা দেয়। আসলে লিন চেয়েছিল নিশুগাকে নিয়ে ট্রেনে ফিরতে, কারণ সে জানে নিশুগার হাইট ফোবিয়া আছে। কিন্তু নিশুগা জেদ ধরে বলে, না, আমাকে তো প্লেনে চড়ার অভ্যাস করতেই হবে, তাছাড়া 10 ঘন্টার ট্রেন জার্নির চেয়ে প্লেনেই ভালো, আর আপনি পাশে থাকলে আমার ভয় লাগবে না। তো প্লেনে তারা পাশাপাশি সিটে বসে। যখনই প্লেন টেক অফ করে বা সামান্য টার্বুলেন্সে ধাক্কা খায়, ভয়ে নিশুগা লিনের হাত শক্ত করে চেপে ধরে। নিশুগার এই নির্ভরতা লিনের মনে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। লিন অভয় দিয়ে বলে, ভয় পেও না, আর কোনো ধাক্কা লাগবে না। নিশুগা তখন লিনের দিকে তাকিয়ে স্বস্তির হাসি দেয়। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে পৃথিবীর যে কোনো ভয়কে জয় করা সহজ হয়ে যায়। শহরে ফেরার পথে নিশুগা লিনকে একটা মন্দিরের সামনে গাড়ি থামাতে বলে। সে লিনকে বাহিরে ওয়েট করতে বলে একা ভিতরে যায়। আপনাদের হয়তো মনে আছে, এই সেই মন্দির যেখানে এর আগে একবার নিশুগা ইয়ানজি আর ইউহের সঙ্গে এসেছিল। সেদিন রাগের মাথায় নিশুগা প্রার্থনা করেছিল লিন যেন তার লাইফ থেকে হারিয়ে যায়। আর কাকতালীয়ভাবে এরপরেই লিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজ নিশুগা তার সেই ভুল শুধরাতে এসেছে। সে দেবীর সামনে দাঁড়িয়ে মনে মনে বলে, দেবী, গতবার আমি না বুঝে লিনের ক্ষতির প্রার্থনা করেছিলাম, আজ আমি সেই প্রার্থনা ফিরিয়ে নিচ্ছি। লিনকে তুমি সবসময় দেখে রেখো, তাকে সুস্থ রেখো, তার লাইফে যেন আর কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। লিন এবং আমার চারপাশের সবাইকে তুমি ভালো রেখো। প্রার্থনা শেষে নিশুগা বাহিরে আসলে লিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে কি প্রার্থনা করলে? নিশুগা দুষ্টুমি করে বলে, প্রার্থনার কথা বলে দিলে কি সেটা সত্যি হবে? লিন তখন আবেগী হয়ে জানতে চাই, সেই প্রার্থনায় কি আমি ছিলাম? নিশুগা লাজুক হেসে উত্তর দেয়, আমার প্রার্থনার পুরোটা জুড়ে একদম স্পেশাল জায়গাতেই ছিলেন আপনি। এই কথা শুনে লিনের মুখে যে প্রশান্তির হাসি ফুটে ওঠে তা সত্যিই দেখার মতো। অন্যদিকে আমরা জুয়াংশুকে দেখতে পাই। ব্যাংকে তার এক ফিমেল কলিগ তাকে পছন্দ করে এবং সবসময় তার নজরে থাকার ট্রাই করে, ঠিক যেমন একসময় রং করতো। তো সেই কলিগ জুয়াংশুকে ডিনার পার্টির অফার দেয়। কলিগদের সাথে ডিনারে গিয়ে জুয়াংশু চুপচাপ বসে থাকে, কিন্তু মেয়েটি তার অ্যাটেনশন পাওয়ার ট্রাই চালিয়ে যায়। সেদিন রাতে জুয়াংশু প্রচুর ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় ফেরে। তার ছোট ভাই তাকে এই অবস্থায় দেখে অবাক হয়। জুয়াংশু ভার্সিটি লাইফের একটা পুরনো ছবি হাতে নিয়ে বসে থাকে আর রিগ্রেট করতে থাকে। সে বুঝতে পারে রাইট টাইমে ডিসিশন না নিলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। লাইফ মানুষকে বারবার সুযোগ দেয় না। জুয়াংশু আজ বুঝতে পারছে সে নিশুগাকে হারিয়ে কি ভুলটাই না করেছে। এদিকে নিশুগার বোন জিয়াংরুই তাকে ফোন করে মনে করিয়ে দেয়, সামনেই চাইনিজ নিউ ইয়ার, আমাদের কিন্তু চাংবাই মাউন্টেনে যাওয়ার কথা, তুমি মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখো। ফোন রেখে জিয়াংরুই তাদের কলেজ ফ্রেন্ডদের গ্রুপ চ্যাটে মেসেজ দেয় যে তারা নিউ ইয়ারে চাংবাই মাউন্টেনে ঘুরতে যাচ্ছে। এই মেসেজটি জুয়াংশুর ছোট ভাই জুয়াংফেই দেখে ফেলে।
সে তো চাই তার ভাই আর নিশুগুয়ার আবার মিল হোক। তাই সে বাসায় এসে জংশুকে বলে, ভাইয়া এবারে ছুটিতে চলো আমরা চাংমাই মাউন্টেনে যাই, আমার খুব ইচ্ছে সেখানে যাওয়ার। জংশু রাজি হয়ে যায়, কিন্তু সে জানে না যে সেখানে নিশুগুয়াও যাচ্ছে। আসলে এটা পুরোটাই তার ছোট ভাইয়ের প্ল্যান। সিন চলে আসে পরের দিনে। জংশু অফিসে এসে শুনে তার কলিগরা সবাই সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করতেছে। তারা জংশুকেও সাথে নিতে চায়, কিন্তু জংশু জানে সে তার ভাইকে কথা দিয়েছে চাংমাই মাউন্টেনে যাবে। এটা শুনে কলিগরা তাদের প্ল্যান চেঞ্জ করে ফেলে এবং বলে, তাহলে আমরাও চাংমাই যাব, শুনেছি ওখানে স্কেটিং করার দারুণ জায়গা আছে। ভাগ্যের কি পরিহাস, সবাই অজান্তেই একই জায়গায় জড়ো হতে চলেছে। অন্যদিকে নিশুগার অফিসেও কাজের প্রচুর চাপ। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অফিস সাজানোর দায়িত্ব পড়েছে সমস্ত স্টাফদের উপর। উৎসবের আমেজ শুরু হয়ে গেছে, আর সেই সাথে শুরু হতে যাচ্ছে গল্পের নতুন এক মোড়। সিন চলে আসে অফিসে। সবাই যখন ডেকোরেশনের কাজে ব্যস্ত, ঠিক তখনই সেখানে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হয়। এদের মধ্যে লাল জামা পরা মেয়েটির পাশে থাকা সাদা জামা পরা মেয়েটিকে একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ সে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই ছেলেমেয়েরা অফিসের কাজের জায়গাটাকে যেন হাঁটার পার্ক বানিয়ে ফেলেছিল। ফলে যা হওয়ার তাই হয়। একজন স্টাফ বড় একটা বক্স নিয়ে যাওয়ার সময় ওদের সাথে ধাক্কা খায় এবং পড়ে যায়। এতে ওই দলের একজনের দামি কোট ফুটো হয়ে যায়। লোকটির সাথে সাথে সিনক্রেট শুরু করে দেয়। সেই স্টাফটিকে অপমান করে বলে, তোমার বেতন কত? জানো আমার এই কোটের দাম কত? চোখ কি পকেটে রেখে চলো? এখনই আমাকে নতুন কোট কিনে দাও। পরিস্থিতি খারাপ দেখে নিশুগুয়া সেখানে চলে আসে এবং বেশ কড়া ভাষায় বলে, এটা আপনাদের হেঁটে বেড়ানোর জায়গা নয়, এখানে কাজ চলছে, আপনারা দেখে শুনে চলতে পারতেন, উল্টো আমাদের উপর দোষ চাপাচ্ছেন কেন? নিশুগুয়া স্মার্টলি হ্যান্ডেল করে বলে, ঠিক আছে, আমরা সিসিটিভি ফুটেজ চেক করব। যদি দোষ আমাদের হয় তবে ক্ষতিপূরণ দেব, আর যদি দোষ আপনাদের হয় তবে আপনাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে। সিসিটিভির নাম শুনে তারা ভয় পেয়ে যায় এবং যাক বাদ দাও বলে সেখান থেকে কেটে পড়ে। নিশুগুয়া বেশ সাহসের সাথেই পরিস্থিতিটা সামাল দেয়। এবার আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় চিয়ানফাং নামের এক মহিলার সাথে। নিশুগুয়ার বাবা মায়ের ডিভোর্সের পর নিশুগুয়ার বাবার সাথে এই মহিলার সম্পর্ক গড়ে উঠেছে। আর একটু আগে অফিসে ঝামেলা করা সেই সাদা জামা পরা মেয়েটা হলো এই মহিলার মেয়ে, নাম নিং ইয়ান। অর্থাৎ সম্পর্কের দিক থেকে সে নিশুগুয়ার সৎ বোন হতে যাচ্ছে। নিন বাড়ি ফিরে তার মাকে বলে, জানো মা, আজ নিশুগুয়ার সাথে দেখা হয়েছিল। ও একটা ছোটোখাটো কোম্পানিতে খুব সাধারণ কাজ করছে। এত বড়লোক বাবার মেয়ে হয়েও কি বিশ্রী হার্ডওয়ার্ক করছে। মেয়ের কথা শুনে ওর ধান্দাবাজ মা বুদ্ধি দেয়, তোমাকে বলেছিলাম না নিশুগুয়ার নামে কোনো খারাপ কথা বলবে না, ওর সাথে ভাব জমানোর ট্রাই করবে। ওর সাথে ভালো ব্যবহার করলে ওর বাবা তোমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবে এবং আমরা সম্পত্তির ভাগ পাবো। আমাদের টিকে থাকতে হলে ওর বাবার উপরই নির্ভর করতে হবে। বাবা যায়, কত বড় মাপের শয়তানেরা। এদিকে নিশুগুয়া লিনের কাছে গিয়ে অফিসের ঘটনার ডিটেলস শেয়ার করে। লিন নিশুগুয়ার প্রশংসা করে বলে, তুমি সিসিটিভি চেক করার কথা বলে দারুণ সাহসের পরিচয় দিয়েছ, ওরা তো ভয়ে পালিয়েছে। এরপর লিন বলে, যাই হোক, আজ উৎসবের দিন, এসব নিয়ে আর মন খারাপ করো না। কথার মাঝে তারা দুজন ফোনের স্ক্রিনে কিছু একটা দেখার সময় অজান্তেই খুব কাছাকাছি চলে আসে। দুজনের চোখাচোখি হতেই একটা মিষ্টি অস্বস্তি বা অকওয়ার্ড মোমেন্ট তৈরি হয়। পরে অফিসে সবার জন্য নিউ ইয়ার সারপ্রাইজ পার্টি ছিল। লিনের টিমের কিছু মেয়ে কলিগ গিফট না পেয়ে মন খারাপ করে। নিশুগুয়া তখন নিজের গিফট তাদের দিতে চায়। লিন পরিস্থিতি সামাল দিয়ে বলে, তোমরা মন খারাপ করো না, আজ আমি তোমাদের বাড়ি পৌঁছে দেব। কিন্তু কলিগরা ছিল বেশ চালাক। তারা লিন আর নিশুগুয়াকে একা সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য নিজেরা না গিয়ে নিশুগুয়াকে লিনের গাড়িতে তুলে দেয়। লিনের সাথে ফেরার পথে নিশুগুয়া জানায় যে এবারের ছুটিতে সে চাংমাই মাউন্টেনে যাবে। লিন চেয়েছিল নিশুগুয়া ছুটিতে যাওয়ার আগে তাদের সময়টা যেন স্পেশাল হয়। তাই সে নিশুগুয়াকে নিয়ে শহরের কিছু ট্রেডিশনাল জায়গায় ঘুরতে যায়, যেখানে খুব ধুমধাম করে চাইনিজ নিউ ইয়ার পালন করা হচ্ছে। সারা রাত ঘোরার পর নিশুগুয়াকে যখন নামিয়ে দিচ্ছিল, নিশুগুয়া লিনকে হ্যাপি নিউ ইয়ার জানায়। যাওয়ার আগে খুব আবেগের সাথে বলে, রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন, আপনার আর আমার সাথে অ্যাক্সিডেন্টের একটা অদ্ভুত যোগ আছে। আমি প্রার্থনা করি আপনার লাইফে যেন আর কখনো কোনো দুর্ঘটনা না ঘটে। লিন মুগ্ধ হয়ে নিশুগুয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর নিশুগুয়া তার দাদির গ্রামের বাড়িতে আসে দাদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেখানে নিশুগুয়ার বাবাও এসেছিলেন। কিছুক্ষণ পরেই সেখানে হইচই করতে করতে উপস্থিত হয় চেংরুই। একে তো চেনেনি, নিশুগুয়ার মামাতো ভাই। অনেকদিন পর দাদি চেংরুইকে দেখে চিনতেই পারেন না যে ছেলেটা এত বড় হয়ে গেছে। আসলে বাবার বাড়ির আত্মীয়দের চেয়ে মায়ের বাড়ির আত্মীয়দের সাথে নিশুগুয়ার রিলেশন বেশ ভালো। আর এই মামাতো ভাই চেংরুই তো নিশুগুয়াকে নিয়ে এক প্রকার পাগল। সে সবসময় নিশুগুয়ার ছায়ার মতো পাশে থাকে এবং তাকে আগলে রাখে। এই চেংরুইকে নিয়েই নিশুগুয়া এবার সেই ট্রিপে যাবে। উৎসবের রাতে সবাই যখন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত, নিশুগুয়া সবার আগে উইশ করে লিনকে। এটা দেখে চেংরুই গাল ফুলিয়ে বলে, আপু, আমি তোমার সামনে বসে আছি আর তুমি আমাকে উইশ না করে ফোনে কার সাথে চ্যাট করছো? নিশুগুয়া তখন হেসে ভাইকে নিউ ইয়ার উইশ করে। চেংরুই আবদার করে বসে, উইশ করলে হবে না, আমার গিফট কই? নিশুগুয়া তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, সময় হলেই তোর গিফট পেয়ে যাবি। এরপর ভাই বোন মিলে বেশ সুন্দর সময় কাটায়।
অন্যদিকে বেইজিংয়ে লিন তার মায়ের সাথে সময় কাটাচ্ছিল। লিন তার মাকে নিশিগুয়ার কথা জানায়, তবে নাম বলে না, শুধু বলে মা একটা মেয়ে আছে, সময় হলে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। ছেলের মুখে পছন্দের মানুষের কথা শুনে মা তো মহা খুশি। লিন তখন সুযোগ বুঝে প্রস্তাব দেয়, চলো মা আমরা এবার চাংমাই মাউন্টেনে ঘুরতে যাই। মাও এক কথায় রাজি হয়ে যায়। আসলে লিন জানে নিশিগুয়া ওখানেই যাচ্ছে, তাই এই প্ল্যান। লং জার্নি শেষে নিশিগুয়া চাংমাই মাউন্টেনে পৌঁছায়। চারদিকে সাদা বরফের চাদর, যেন কোনো স্বপ্নের দেশ। বাসে যাওয়ার সময় নিশিগুয়া যখন লিনের সাথে চ্যাটিংয়ে মগ্ন, তখন চেংরুই সন্দেহ করে বলে, কি ব্যাপার আপু, বাসে এত সিট থাকতে তুমি আমার পাশে বসে শুধু ফোন টিপছো, মনে হচ্ছে কিছু একটা চলতেছে। চেংরুইয়ের সন্দেহের তীর যে একদম ঠিক জায়গায় লেগেছে সেটা নিশিগুয়াও বুঝতে পারে। রিসোর্টে পৌঁছানোর পর নিশিগুয়া চেংরুইকে দিয়ে রিসোর্টের সামনে নিজের একটা ছবি তোলায়। ছবিতে সে মাফলার দিয়ে নিজের মুখ অনেকটাই ঢেকে রেখেছিল। সে ছবিটা লিনকে পাঠায়। লিন ছবিটা দেখে বলে থ্যাংক ইউ। নিশিগুয়া অবাক হয়, কিন্তু লিন ধন্যবাদ দিয়েছে কারণ ছবি দেখে সে বুঝে গেছে নিশিগুয়ারা ঠিক কোন রিসোর্টে উঠেছে। লিনে তো ওখানেই আসছে। সিন চলে আসে পরের দিনে। তারা স্কেটিং করার জন্য বের হয়। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই তারা ভেক্টর নামের একটি দোকানে ঢোকে স্কেটিং গিয়ার কেনার জন্য। আর ঠিক সেখানেই তাদের দেখা হয়ে যায় নিশিগুয়ার এক্স বয়ফ্রেন্ড জুয়াংশু এবং তার কলিগদের সাথে। চেংরুই তো জুয়াংশুকে দেখেই চিনে ফেলে, কারণ একসময় জুয়াংশু তাকে পড়াতো। চেংরুই জানে জুয়াংশু তার বোনকে কতটা কষ্ট দিয়েছে, তাই সে চায় না নিশিগুয়ার সাথে জুয়াংশুর কোনো কথা হোক। সে নিশিগুয়াকে আড়াল করে ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। জুয়াংশুর সাথে থাকা সেই মেয়ে কলিগটি জিজ্ঞেস করে ওরা কারা। জুয়াংশু বলে ও আমার স্টুডেন্ট ছিল, আর সাথের মেয়েটি ওর কাজিন। চেংরুই দ্রুত কেনাকাটা শেষ করে নিশিগুয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দোকান থেকে বেরিয়ে চেংরুই নিশিগুয়াকে বলে, আপু আমাদের কি কপাল দেখেছ, এত দূরে এলাম, এখানেও জুয়াংশুর সাথে দেখা হতে হলো। নিশিগুয়া বলে বাদ দে তো, ওরা ওদের মতো ঘুরছে, আমরা আমাদের মতো এনজয় করব, চল স্কেটিং করি। নিশিগুয়া একদমই স্কেটিং পারে না, বারবার পড়ে যাচ্ছিল, আর চেংরুই তাকে শেখানোর ট্রাই করতেছে। ঠিক তখনই জুয়াংশুর সেই নাছরবন্ধ ফিমেল কলিগ আবার নিশিগুয়াকে দেখতে পায়। সে এসে আবদার করে, তুমি তো জুয়াংশুর পরিচিত, আমাদের একটা গ্রুপ ছবি তুলে দেবে প্লিজ। নিশিগুয়া ভদ্রতার খাতিরে না করতে পারে না। সে গ্লোভস খুলে ছবি তুলতে যাচ্ছিল। নিশিগুয়ার অস্বস্তি দেখে চেংরুই হিরোর মতো এন্ট্রি নেয়। সে বলে, আপু গ্লোভস পরো, ঠান্ডা লাগবে, আমি ছবি তুলে দিচ্ছি। চেংরুই তাদের ছবি তুলে দেওয়ার পর জুয়াংশুর হাতে নিজের ফোন ধরিয়ে দিয়ে বলে, যেহেতু আমরা তোমাদের ছবি তুলে দিলাম, এখন তুমি আমাদের ভাই বোনের একটা ছবি তুলে দাও। তোমাদের ছবি তুলতে গিয়ে আমাদের হাত ঠান্ডা হয়ে গেছে, এবার তোমাদের পালা। চেংরুইয়ের এই স্মার্ট এবং উচিত জবাবে জুয়াংশু না করতে পারে না। চেংরুই তার বোনের পাশে এসে কাঁধে হাত দিয়ে দাঁড়ায় এবং দুষ্টামি করে বলে, আপু একটু হাসো তো। জুয়াংশু যখন তাদের ছবি তুলছিল, তার দৃষ্টি লেন্সের ভিতর দিয়ে শুধু নিশিগুয়ার দিকেই আটকে ছিল। মনে হচ্ছিল অনন্তকাল পর সে প্রিয়তমাকে দেখছে। ঠিক সেই মুহূর্তেই নিশিগুয়ার ফোনে লিনের একটা টেক্সট আসে। যেহেতু ফোনটা জুয়াংশুর হাতে ছিল, সে নোটিফিকেশনটা দেখে ফেলে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা সে খায় ফোনের ওয়ালপেপার বা কভার ফটো দেখে। নিশিগুয়ার ফোনের কভার ফটো আর লিনের উইচ্যাট প্রোফাইল পিকচার একদম সেম। এটা দেখা মাত্রই জুয়াংশু কনফার্ম হয়ে যায় যে লিন আর নিশিগুয়ার মধ্যে গভীর সম্পর্ক আছে। এখানে আর কোনো সন্দেহ নেই। জুয়াংশুর মনটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। চলে যাওয়ার সময় চেংরুই জুয়াংশুকে থামিয়ে একটা সিরিয়াস প্রশ্ন করে। সে বলে, কয়েক মাস আগে তুমি আমাদের বাড়িতে গিয়ে আমাকে আর আপুকে খুঁজছিলে, সেদিন কেন গিয়েছিলে, আজ কি বলবে? জুয়াংশু হেসে বলে, সেদিন যে জন্য গিয়েছিলাম সেটা আজ আর কোনো গুরুত্ব রাখে না। এই বলে জুয়াংশু চলে যায়। রাতে জুয়াংশু ও তার কলিগরা ডিনারে বসে ট্রুথ অর ড্রিঙ্ক গেম খেলতেছে। বোতল ঘোরানোর পর যখন জুয়াংশুর পালা আসে, তার সেই ফিমেল কলিগ জিজ্ঞেস করে, তোমার কি গার্লফ্রেন্ড আছে বা তুমি কি কাউকে ভালোবাসতে? জুয়াংশু কোনো কিছু বলে না। একটু পরে জুয়াংশু বেলকুনি থেকে নিচে তাকালে দেখে চেংরুই আর নিশিগুয়া হাসাহাসি করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সেই ফিমেল কলিগ পাশে এসে বলে, মনে হচ্ছে তাদের সাথে তোমার কোনো অতীত আছে, ওরা এখানে এসেছে বলেই কি তুমি এই রিসোর্টে এসেছো? জুয়াংশু কোনো উত্তর দেয় না। রুমে এসেই ছোট ভাইকে কল করে রেগে গিয়ে বলে, তুমি জানতে ওরা এখানে আসছে তাই না? সেই জন্যই তুমি আমাকে এখানে পাঠিয়েছো। যা হারিয়ে গেছে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। তো অন্যদিকে নিশিগুয়ার ফোনে লিনের মেসেজ আসে, একবার বেলকুনিতে এসে দাঁড়াও তো। নিশিগুয়া অবাক হয়ে নিচে তাকায় এবং দেখে লিন সেখানে দাঁড়িয়ে আছে। নিশিগুয়া তাড়াহুড়ো করে সোয়েটার পরে নিচে নেমে আসে। নিশিগুয়া দেখে লিন সেখানে একটি সুন্দর স্নোম্যান বানিয়েছে, যেটা দেখতে হুবহু নিশিগুয়ার মতো। নিশিগুয়া এক্সাইটেড হয়ে বলে, আপনি এখানে? নিশিগুয়া এবার বুঝতে পারে ছবি পাঠানোর পরে ছবির জন্য লিন কেন তাকে থ্যাংক ইউ বলেছিল। তো দুজনের কথাবার্তার মাঝেই চ্যাংরুই উপর থেকে নেমে আসে এবং লিনকে দেখে জিজ্ঞেস করে, আপু এই লোকটা কে?
নিশুগো হঠাৎ এমন সিচুয়েশনে পড়ে ঘাবড়ে যায়। নিশুগো আমতা করতে করতে বলে, ইনি হলেন আমাদের স্কেটিং ইনস্ট্রাক্টর, আমি এনাকে হায়ার করেছি কাল আমাকে স্কেটিং শেখানোর জন্য। নিশুগো যে মিথ্যা বলতেছে চেংড়ি সেটা বুঝতে পারে। এদিকে লিনও বলে, তোমার বোন আমাকে উইচ্যাট থেকে হায়ার করেছে, কাল দেখা হবে। এই বলে লিন সেখান থেকে কেটে পড়ে। সিন চলে আসে পরের দিন সকালে। লিন পুরো প্রফেশনাল স্কেটিং গিয়ার পরে নিশুগাকে মেসেজ করে নিচে আসতে বলে। নিশুগা তার ফ্যামিলি সহ নিচে নামলে নিশুগার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে নিশুগা, এই হ্যান্ডসাম ছেলেটাকে তুই কোথা থেকে ধরে আনলি? লিন তখন ইনস্ট্রাক্টরের অভিনয় চালিয়ে যায় এবং বলে, আন্টি নিশুগা আমাকে উইচ্যাট থেকে হায়ার করেছে, আমি ঘন্টা চুক্তিতে ওকে শেখাবো। এরপর লিন নিশুগাকে নিয়ে স্কেটিং ট্র্যাকে চলে যায়। চেংড়ু কিন্তু দূর থেকে বাজ পাখির মতো নজর রাখছিল যেন তার বোনের কোনো ক্ষতি না হয়। নিশুগা স্কেটিংয়ে একদমই কাঁচা, বারবার পড়ে যায়। অন্যদিকে লিন আর চেংড়ু দুজনে খুব ভালো স্কেটিং করে। নিশুগা আর লিন যখন স্কেটিং করছিল ঠিক তখনই সেখানে জুয়াংশু তার কলিগরা এসে উপস্থিত হয়। নিশুগা হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে ধরলে লিন তার হাতের লাঠি ফেলে দিয়ে নিশুগাকে শূন্যেই ক্যাচ ধরে নেয়। নিশুগা লিনের বুকে একদম লেপ্টে থাকে। ঠিক সিনেমার মতো এই রোমান্টিক দৃশ্যটা জুয়াংশু দেখে তো জ্বলতে থাকে। জুয়াংশুর সাথে থাকে সেই ফিমেল কলিগ মন্তব্য করে, ওদের দুজনকে দারুণ মানিয়েছে তাই না? দেখলেই বোঝা যায় ওরা একে অপরকে কতটা ভালোবাসে। জুয়াংশু আর সহ্য করতে না পেরে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। অন্যদিকে লিন নিশুগার স্কেটিং করার ভিডিও করতে থাকলে নিশুগার লজ্জায় লাল হতে থাকে। তো বিকেলে সবাই একসঙ্গে খেতে বসে। নিশুগার ফ্যামিলির সবাই এখনো জানে লিন একজন সাধারণ ইনস্ট্রাক্টর, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন লিনের মা সেখানে উপস্থিত হয়। লিনের মা লিনকে দেখে এগিয়ে এসে বলে, কিরে ইনস্ট্রাক্টর, তুই দেখছি অন্য পাখি ধরেছিস, আমাকে শেখানোর কথা ছিল না? তুই এখানে কি করছিস? লিন বলে, মা তুমি এখানেও মজা করছো? মা ডাক শুনে সবার চোখ কপালে। সবাই অবাক হয়ে বলে, উনি তোমার মা? আসলে লিনের বাবা ফেমাস বিজনেসম্যান হওয়ায় লিনের মাকে অনেকেই চেনে। ব্যাস লিনের ইনস্ট্রাক্টর সাজার নাটক শেষ। নিশুগা তখন বাধ্য হয়ে বলে যে লিন আসলে আমার অফিসের বস। লিনের পরিচয় জানার পর নিশুগার মা এবং মামি তাকে চেপে ধরে। তারা বলে, মেয়ে তো আমাদের অনেক বড় হয়ে গেছে, একদম হীরের টুকরো ছেলে পছন্দ করেছে। নিশুগা লজ্জায় বলে, তোমরা যা ভাবছো তা না, ও আমাকে প্রপোজ করেছে ঠিকই, কিন্তু আমি এখনও হ্যাঁ বলিনি। তবে নিশুগার মামা একটু চিন্তিত হয়ে বলে, লিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু জটিল, তাই একটু ভাবার বিষয় আছে। তো একটু পরে লিনের মা লিনকে বলে, তুই কি বলবি জানি না, আমার কিন্তু মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, আর ওর মাকেও আমি আগে থেকেই চিনি। এই সময় তোর বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো। এটা বলেই লিনের মা লিনের বাবার কথা ভেবে ইমোশনাল হয়ে পড়ে। এটা দেখে লিন মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারি, তা হলো লিনের বাবার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। লিনের বাবার মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা দেখতে পাবেন এই ড্রামার পরের পার্টে। আর লিন এবং নিশুগার সম্পর্কের কথা তো এখন দুই পরিবারই জানতে পেরেছে, এরপর কি হবে সেটাও দেখতে পাবেন। তো পরের পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পার্টে।